ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে ওই আগের জিনিসটাকেই কন্টিনিউ করব। এসেনশিয়ালি যে জায়গাটা আমরা আজকে আলোচনা করব সেটা বেসিক্যালি হচ্ছে কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স এটা আলোচনা করতে গেলে আমরা প্রথমে সাহায্য নেব আমরা যা আগে উইথ ট্রান্সফারেন্স সেল সম্বন্ধে জেনেছি। এর আগেকার ক্লাস অবধি আমরা শুধুমাত্র লক্ষ্য করে দেখবো এই ক্লাসিফিকেশনটার দিকে যদি তাকানো যায়, উইথ ট্রান্সফারেন্স একটাই সেল আমরা দেখেছি, সেটা হচ্ছে কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স। তার মানে আজকে আমাদের যেটা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে এমন সেলগুলো যে সেলগুলো কোনো না কোনো ধরনের কনসেন্ট্রেশন সেল, হয় সেটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল অথবা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স। তার মানে আজকের ক্লাসটা সেই সেন্সে একটু আলাদা। এই কারণে বলছি যে আজকের ক্লাস থেকে আমরা এসেনশিয়ালি প্রথম কোনো একটা পদ্ধতি শিখব যে পদ্ধতি দিয়ে ডিরেক্টলি লিকুইড জাংশন পোটেনশিয়ালকে এস্টিমেট করা যায়। গতদিনকার ক্লাসটায় আমরা কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স দেখতে গিয়ে লিকুইড জাংশন পোটেনশিয়াল বা কন্ট্যাক্ট পোটেনশিয়াল সম্বন্ধে একটা বেসিক ধারণা করেছি। আজকের ক্লাসটায় আমরা সেটাকে এস্টিমেট করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা করার জন্যে আমি প্রথমে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি ভাগ করে নেওয়া উচিত যে কোন ধরনের কনসেন্ট্রেশন সেলের কথা আমি বলছি, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল নাকি ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। আমি জেনারেলি কোনো ভাগ প্রথমে করছি না, আমি একটা এক্সাম্পল সেল দিয়ে শুরু করছি এবং সেই সেলটা দিয়ে শুরু করে আমি এই জিনিসটা এস্টাবলিশ করব যে কনসেন্ট্রেশন সেল এসেনশিয়ালি যদি বলো সেরকম কনসেন্ট্রেশন সেল তাতে যদি ট্রান্সফারেন্স বা ট্রান্সপোর্ট থাকে তার একটাই টাইপ হওয়া উচিত। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল বা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আলাদা আলাদা করে তাকে ভাগ করা যাবে না, সেটা আমি দেখাচ্ছি। তাহলে এসেনশিয়ালি আমরা স্টার্ট করছি উইথ এ কনসেন্ট্রেশন সেল এবং দুটোকেই মাথায় রেখে এসেনশিয়ালি কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স। তার মানে এমন ধরনের সেল যেহেতু তারা কনসেন্ট্রেশন সেল, তাহলে বাই ডেফিনেশন আমরা জানি যে এরা এমন ধরনের সেল যাদের ইএমএফটা ইজ এ কনসিকুয়েন্স অফ ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন। কোথায় ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন? হয় ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনের ডিফারেন্স অথবা ইলেকট্রোড সারফেসে কনসেন্ট্রেশন বা প্রেশারের ডিফারেন্স। এই যে কনসেন্ট্রেশনের চেঞ্জের জন্য বা কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য ইএমএফ, এইটা আমরা আগেই দেখে এসেছি তোমার কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্স করতে গিয়ে। তার মানে এখানে আমরা শুধুমাত্র সেই সমস্ত কনসেন্ট্রেশন সেলগুলোর কথাই আলোচনা করব যেখানে ট্রান্সফারেন্স বা ট্রান্সপোর্ট হচ্ছে, যেখানে সত্যি সত্যি লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে। ঠিক আছে? তাহলে আমরা একটা সেল চিন্তা করি যে সেলটার চেহারাটা অনেকটা এরকম। লক্ষ্য করো এই সেলটার দুপাশে দুটো ইলেকট্রোডই হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন ইলেকট্রোড এবং সেই হাইড্রোজেন ইলেকট্রোডে আমরা যে গ্যাস প্রেশারটা ব্যবহার করছি দুদিকেই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রোডগুলোর চেহারা একরকম, ইলেকট্রোডগুলোতে এসেনশিয়ালি কোনো কনসেন্ট্রেশন বা প্রেশারের ডিফারেন্স নেই। কোথায় ডিফারেন্স? এই যে ইলেকট্রোলাইটটা আছে সেই ইলেকট্রোলাইটটা অ্যানোডের ক্ষেত্রে যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হচ্ছে, যে মিনারেল অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে তার অ্যাক্টিভিটি যদি A1 হয়, ক্যাথোডের ক্ষেত্রে যে মিনারেল অ্যাসিড ইউজ করা হচ্ছে তার অ্যাক্টিভিটি হচ্ছে A2। এবং এই দুটো ইলেকট্রোলাইট আর সেপারেটেড বাই মিনস অফ এ পোরাস বেরিয়ার। একটা মেমব্রেনের মতো আছে, একটা বেরিয়ারের মতো আছে, সেই বেরিয়ার দ্বারা এই দুটো ইলেকট্রোলাইট একে অপরের রেসপেক্টে সেপারেটেড। এই ধরনের একটা সেলকে আমরা এই কারণে কনসেন্ট্রেশন সেল বলছি এবং সেলটা যেভাবে আমি এখানে আঁকলাম তাতে স্পষ্ট যে আমি কোন ধরনের কনসেন্ট্রেশন সেলের কথা বলছি। এসেনশিয়ালি দিস ইজ এ কনসেন্ট্রেশন সেল যেখানে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনের ডিফারেন্স। তার মানে এসেনশিয়ালি দিস ইজ অ্যান ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। মাঝখানে যেহেতু একটা পোরাস বেরিয়ার বা একটা মেমব্রেন বা একটা ডায়াফ্রাম এরকম কোনো একটা পার্টিশনের মতন আছে যার মধ্যে দিয়ে আয়নের এক্সচেঞ্জ সম্ভব, তার মানে দিস ইজ এসেনশিয়ালি এ কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপোর্ট অর উইথ ট্রান্সফারেন্স। কিরকম কনসেন্ট্রেশন সেল? ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স। ঠিক আছে? তাহলে এরকম ধরনের একটা সেল যদি আমাদের কাছে থাকে, তাহলে সেই সেলটার ওভারঅল সেল রিয়াকশন যদি আমাকে লিখতে হয়, তাহলে অবভিয়াসলি
এই ইলেকট্রোডে যে রিয়াকশন ঘটছে এবং এই ইলেকট্রোডে যে রিয়াকশন ঘটছে তার সমষ্টি হিসেবে ওভারঅল সেল রিয়াকশন আসবে। ঠিক, যদি আমার এখানে এই পোরাস ডিস্কটা না থাকতো, যদি আমার এই দুটো ইলেকট্রোলাইট একটা আরেকটার কন্ট্যাক্টে না থাকতো, যদি এরকম হতো যে একটা আইডিয়াল লুকিং সল্ট ব্রিজ দিয়ে এদেরকে আমি জুড়ে দিতাম, তাহলে এইরকম ধরনের যে কোনো একটা সেলের সাথে অ্যাসোসিয়েটেড ওভারঅল ইএমএফ কে আমি এই ইলেকট্রোড পোটেনশিয়াল এবং এই ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল করে লিখতাম লাইক দিস। কিন্তু সেরকম তো নেই। মাঝখানে আমাদের এমন একটা কন্ট্যাক্টের জায়গা আছে, এই পোরাস ডিস্ক বলো, ডায়াফ্রাম বলো, মেমব্রেন বলো, হোয়াট এভার ইট ইজ, তার মাধ্যমে যে যে কন্ট্যাক্টের জায়গাটার থ্রুতে আয়নের এক্সচেঞ্জ হওয়া সম্ভব। আমি একবারের জন্য কিন্তু এখনো বলিনি যে এই পোরাস ডিস্ক বা এই ডায়াফ্রামটা আয়ন সিলেক্টিভ মেমব্রেন। আমি একটা বলেছি এটা একটা কোনো রকম একটা বেরিয়ার, যে বেরিয়ারটার থ্রুতে আমরা ট্রান্সপোর্ট দেখতে পারি। তাহলে সেরকম একটা সিচুয়েশনে কি দেখব? তাহলে সেরকম একটা সিচুয়েশনে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিম্পলি এমন একটা পরিস্থিতি যেখানে অ্যাক্রস দিস মেমব্রেন তার মানে দেয়ার উইল বি এ ট্রান্সপোর্ট, দেয়ার উইল বি অ্যান এক্সচেঞ্জ অফ আয়নস। তাহলে এরকম অ্যাক্রস দিস মেমব্রেন যদি একটা আয়নের এক্সচেঞ্জ হয় তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি এই যে আমার ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো আছে, এই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো তো থাকলোই, তার সাথে সাথে আরেকটা নতুন জিনিস এখানে সৃষ্টি হবে, আরেকটা নতুন জিনিস এখানে তৈরি হবে, সেটা হচ্ছে একটা লিকুইড জাংশন পোটেনশিয়াল, যাকে আমরা এপসাইলন জে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এরকম ধরনের একটা সিচুয়েশনে আমরা যেটা দেখবো, তাহলে এসেনশিয়ালি এই ধরনের সেলের ক্ষেত্রে ইএমএফটা শুধুমাত্র ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল করে লিখতে পারবো না। তাহলে যেহেতু এরকম ধরনের সিচুয়েশনে ইএমএফটা শুধুমাত্র ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল হিসেবে লেখা যাচ্ছে না, তাহলে এরকম জায়গায় আমাদের ইএমএফ বার করতে গেলে টোটাল এই জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হবে। প্রশ্ন হচ্ছে এই লিকুইড জাংশন পোটেনশিয়ালকে কেমন করে বার করব? সত্যি জানি না, এখনো বার করবো আজকে। এখন ঘটনা হচ্ছে যে যদি এই লিকুইড জাংশন পোটেনশিয়ালটা না থাকতো, মানে মাঝখানে যদি এরকম একটা কন্ট্যাক্টের জায়গা না থাকতো, তাহলে যেটা করতে পারতাম তাহলে হচ্ছে এই এপসাইলন আর এপসাইলন ওয়ান আর এপসাইলন টু কে যোগ করে আমরা এরকম একটা কিছু লিখতে পারতাম, যাকে আমরা নাকি ওভারঅল সেলের পোটেনশিয়াল হিসেবে ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু এখন পাচ্ছি না, তার সাথে এটা জুড়ে বসে আছে। কিন্তু তর্কের খাতিরে যদি এরকম ভাবি যে আমি এই এপসাইলন প্রাইম সেলটাকে ইভ্যালুয়েট করব, সেটা কিন্তু আমরা করতে পারি। সেটা করাতে আমাকে কেউ বাধা দেয়নি, কারণ এই এপসাইলন প্রাইম সেলটা ইভ্যালুয়েট করার জন্য আমাকে দুটো ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল নিলেই হবে। তাহলে আমি সিম্পলি যেটা করব, যেটা আমরা বারবার বিভিন্নভাবে করে এসেছি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড ইলেকট্রোড এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশনগুলো লিখে নেব। তাহলে ওয়ান্স আমাদের এই লেফট হ্যান্ড ইলেকট্রোড এবং রাইট হ্যান্ড ইলেকট্রোডের রিয়াকশন লেখা হয়ে গেল, তাহলে এই দুটো রিয়াকশনকে সিম্পলি যোগ করে দিলে আমরা এইরকম একটা সেল, যার ক্ষেত্রে এপসাইলন প্রাইম সেল বার করছি, অর্থাৎ লিকুইড জাংশন পোটেনশিয়াল ছাড়া যে অংশটুকু, সেই অংশটুকু বার করছি, তার ক্ষেত্রে আমরা ওভারঅল সেল রিয়াকশনটাও লিখতে পারবো। তাহলে সেই ওভারঅল সেল রিয়াকশনের চেহারা কি হবে? সেই ওভারঅল সেল রিয়াকশনের চেহারা হবে এই দুটোর যোগফল। যদি দুটোকে যোগ করো তার চেহারাটা এরকম আসবে। আমরা কেমিক্যাল সেলের ক্ষেত্রে এই ওভারঅল সেল রিয়াকশন দেখেছি, এবং তার মানে লিকুইড জাংশন পোটেনশিয়ালটুকুকে বাদ দিয়ে গেলে, কোনো রকম অ্যাকাউন্ট নিলাম না লিকুইড জাংশন পোটেনশিয়ালের, সেইটুকু বাদ দিয়ে যদি এপসাইলন প্রাইম সেলটাকে ক্যালকুলেট করি, তাহলে এদের জাস্ট যোগফল হিসেবে যা আসবে এপসাইলন ওয়ান আর এপসাইলন টু এর তাই আসবে। এই রিলেশনশিপও আমরা আগে দেখেছি, এবং এটাও দেখেছি যে এই এপসাইলন প্রাইম সেলটাকে যদি পজিটিভ রাখতে হয়, এই এপসাইলন প্রাইম সেলকে যদি আমার এমন করতে হয় যাতে সেল রিয়াকশনটা স্পন্টেনিয়াস হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটুকে এ ওয়ানের বড় হতে হবে, মানে এই এলএন অফ দিস কোয়ান্টিটি শুড বি পজিটিভ। তার মানে স্পন্টেনিয়াস হতে গেলে আমাকে এটুকে গ্রেটার দেন এ ওয়ান হতে হবে। এসব আমাদের দেখা। ওকে, এখন সিচুয়েশনটা কিন্তু এরকম নয়। আসলে এপসাইলন প্রাইম সেল বলে কিছু নেই। আসলে এপসাইলন প্রাইম সেল ক্যালকুলেট করলে আমরা শুধুমাত্র ওভারঅল ইএমএফ এর একটা অংশ দেখতে পাবো মোটে।
এপসাইলন জে মানে লিকুইড জাংশন পোটেনশিয়াল যতক্ষণ না ক্যালকুলেটেড হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না এখান থেকে। তাহলে এখন কি হবে? এখন যেটা হবে, সত্যিকারের মানে বাস্তবে যে সেলটা আমাদের চোখের সামনে আছে সেই সেলটার কিন্তু মাঝখানে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। এমন একটা মাঝখানে বেরিয়ারের মতো আছে যে বেরিয়ারের থ্রুতে আয়নগুলোর আদান প্রদান হতে পারে সেলের এক অংশ থেকে আরেক অংশের দিকে। তাহলে সেলের একাংশ থেকে আরেক অংশের দিকে যদি এইগুলোর আদান প্রদান হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে, প্রথম লক্ষ্য করো, এই পাশটা যেহেতু অ্যানোড, এখানে অক্সিডেশন হচ্ছে। তাহলে বারবার শুরু থেকেই বলে আসছি যে এই ইলেকট্রোডে তার মানে এক্সেস অফ ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রোডে যদি এক্সেস অফ ইলেকট্রন থাকে এবং এটা যেহেতু ক্যাথোড, এই ইলেকট্রোডের স্কেয়ারসিটি বা ঘাটতি আছে ইলেকট্রনের, তাহলে এই ইলেকট্রোডে আমার ঘাটতি থাকলো। তাহলে কি হলো, যেখানে এক্সেস সেখান থেকে ঘাটতি পূরণের জন্য ইলেকট্রনগুলো ট্রাভেল করবে অ্যালং দিস এক্সটার্নাল সার্কিট টুয়ার্ডস দিস ইলেকট্রন। তাহলে এক্সটার্নাল সার্কিটে ইলেকট্রনের ফ্লো হলো ফ্রম লেফট হ্যান্ড সাইড অফ দ্য সেল টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেল। তাহলে আমি বলতে পারি পরিষ্কারভাবে যে ইলেকট্রনস এক্সটার্নালি ফ্লো করবে ফ্রম লেফট টু রাইট। আমি বারবার লেফট রাইট না লিখে এল আর আর দিয়ে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল এল ইন্ডিকেটস লেফট, ক্যাপিটাল আর ইন্ডিকেটস রাইট। তাহলে এই এক্সটার্নাল সার্কিট দিয়ে ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে গেল। ওকে, এখন যদি আমার সার্কিটটাকে কমপ্লিট করতে হয় তাহলে এই দিক থেকে আমার তাহলে নেগেটিভ চার্জের আসা দরকার। তাহলে আমার সার্কিট কমপ্লিট করতে গেলে এইখান থেকে ইলেকট্রন চলে গেল এখানে, তাহলেই তো হলো না? তাহলে নেগেটিভ চার্জকেও আমার এদিকে আসতে হবে। নর্মাল ক্ষেত্রে কি হতো, এখানে একটা আমরা কি রাখতাম, সল্ট ব্রিজ রাখতাম। এখন সল্ট ব্রিজ রাখিনি। সল্ট ব্রিজের জায়গায় এই দুটো সলিউশনকে ডিরেক্টলি একটা আরেকটার কন্ট্যাক্টে রেখেছি বাই মিনস অফ এ পোরাস বেরিয়ার। এমন একটা বেরিয়ার যে বেরিয়ারটাতে অসংখ্য ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে এরা কন্ট্যাক্টে আছে। তার মানে এই দিক থেকে এইদিকে যদি নেগেটিভ চার্জ ফ্লো করে তাহলে রিয়াক্ট মানে পুরো সার্কিটটাকে কমপ্লিট করার জন্য ডান দিক থেকে বাম দিকে সলিউশনের মধ্যে দিয়ে নেগেটিভ চার্জকে ফ্লো করতে হবে। তাহলে এই সার্কিটটাকে কমপ্লিট করার উদ্দেশ্যে নেগেটিভ চার্জকে ডান দিক অফ দ্য সেল থেকে বাম দিক অফ দ্য সেলে থ্রু দ্য সলিউশন নেগেটিভ চার্জের ফ্লো করতে হবে। তাহলে নেগেটিভ চার্জ কে আছে, মনে করা যাক আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি অ্যাজ মাই ইলেকট্রোলাইট। তাহলে ক্লোরাইড আয়ন ইজ দ্য নেগেটিভ চার্জ, দু জায়গাতেই প্রেজেন্ট আছে। তাহলে ক্লোরাইড আয়নকে রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেল থেকে লেফট হ্যান্ড সাইড অফ দ্য সেলের দিকে ফ্লো করতে হবে। ফাইন। তাহলে এই ট্রান্সফারটা সলিউশনের মধ্যে দিয়ে হতে হবে, তবেই না সার্কিটটা কমপ্লিট হবে। তাহলে সলিউশনের মধ্যে দিয়ে ক্লোরাইড আয়ন উইল গেট ট্রান্সফার্ড ফ্রম দ্য ক্যাথোড চেম্বার অফ দ্য সেল টু দ্য অ্যানোড চেম্বার অফ দ্য সেল। ফাইন। তাহলে ক্যাথোড চেম্বার অফ দ্য সেল থেকে মানে রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেল থেকে লেফট হ্যান্ড সাইড অফ দ্য সেলে ক্লোরাইড আয়নকে ট্রান্সফার্ড হতে হবে। কিভাবে ট্রান্সফার্ড হতে হবে? এই পোরাস বেরিয়ারটাকে ক্রস করে। তাহলে অ্যাক্রস দিস পোরাস বেরিয়ার, অ্যাক্রস দিস জাংশন, এই জাংশনের মধ্যে দিয়ে ক্লোরাইড আয়নকে ট্রান্সফার্ড হতে হবে। তার মানে এসেনশিয়ালি ক্লোরাইড আয়নকে ট্রান্সফার্ড হতে হবে ফ্রম রাইট টু লেফট থ্রু দ্য সলিউশন। ঠিক আছে? তাহলে যদি ক্লোরাইড আয়ন রাইট টু লেফট ট্রান্সফার্ড হয় থ্রু দ্য সলিউশন, তাহলে ঠিক উল্টো দিকে বিপরীত দিকে কি হবে? অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে এই জাংশনের অ্যাক্রসে, এই জাংশনের থ্রুতে, এই পোরাস বেরিয়ারের থ্রুতে পজিটিভ আয়নকে যেতে হবে। তাহলে প্রোটনস মাস্ট ট্রাভেল ফ্রম দ্য লেফট টু দ্য রাইট থ্রু দিস জাংশন। তাহলে প্রোটনগুলোকে ট্রাভেল করতে হবে বাম দিক থেকে ডান দিকে থ্রু দ্য সলিউশন। অর্থাৎ সিচুয়েশনটা এরকম। তাহলে এই হচ্ছে গোটা প্রসেসটা, যে গোটা প্রসেসটা এইরকম ধরনের একটা সেল, যে সেলে এরকম কোনো একটা লিকুইড জাংশন আছে তার মধ্যে ঘটছে। তার মানে এই যে সেল ডায়াগ্রামটা আমি এখানে এঁকেছি, এই সেল ডায়াগ্রামটার মধ্যে সমস্ত রকম প্রসেসের কথা দেখানো আছে। এক্সটার্নাল সার্কিটে লেফট টু রাইট ইলেকট্রনের ফ্লো, থ্রু দ্য সলিউশন রাইট টু লেফট নেগেটিভ আয়নের ফ্লো, থ্রু দ্য সলিউশন লেফট টু রাইট পজিটিভ আয়নের ফ্লো। তাহলে এই তিন ধরনের ফ্লো সাইমালটেনিয়াসলি ঘটছে। ঠিক আছে? এই যে তিন ধরনের ফ্লো সাইমালটেনিয়াসলি ঘটছে, তার মানে এইরকম ধরনের একটা কনসেন্ট্রেশন সেল
যে কনসেন্ট্রেশন সেলে স্পষ্টত দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স ঘটছে, তাহলে এইবার আমাকে এই কনসেন্ট্রেশন সেলে টোটাল চার্জ যা এদিক থেকে ওদিক হলো সেই সমস্ত চার্জের একটা অ্যাকাউন্ট, একটা হিসাব আমাদেরকে করতে হবে। এবার এই হিসাবটা করতে গেলে আমাদের কতগুলো ইনফরমেশন প্রয়োজন। কিরকম ইনফরমেশন? দেখো, যেহেতু থ্রু দ্য সলিউশন এই পোরাস বেরিয়ার বা এই মেমব্রেনের মাধ্যমে চার্জের ট্রান্সফার হচ্ছে, কোন চার্জ নিজের সাথে কতটা ফ্র্যাকশন অফ কারেন্ট ক্যারি করছে সেইটার হিসাব আমাকে নিতে হবে। তাহলে দেখো, সেই চার্জটাই, সেই আয়নটাই বেশি পরিমাণ চার্জ নিজেকে ঘাড়ে করে নিয়ে যাবে যার ট্রান্সপোর্ট নাম্বার বেশি হবে। তার মানে দেখো, এই ধরনের কনসেন্ট্রেশন সেলে থ্রু দ্য সলিউশন অ্যাক্রস দ্য বেরিয়ার যত রকমের আয়নের ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স হচ্ছে সলিউশনের একদিক থেকে আরেক দিকে, সেই ট্রান্সফারের সাথে আমাদেরকে একটা নতুন কোয়ান্টিটি, নতুন মানে এই অ্যাটলিস্ট সেলের জন্য নতুন কিন্তু আমাদের জানা, এরকম একটা কোয়ান্টিটিকে আমাদের অ্যাসোসিয়েট করতে হবে, এরকম একটা কোয়ান্টিটিকে আমাদের যুক্ত করতে হবে যে নাকি এই জিনিসটা ইন্ডিকেট করে যে এই যে টোটাল কারেন্ট থ্রু দ্য সলিউশন ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাক্রস দ্য মেমব্রেন, অ্যাক্রস দিস বেরিয়ার, সেই কোয়ান্টিটিটাকে টোটাল কারেন্ট যা ট্রান্সপোর্টেড হচ্ছে সেই টোটাল ট্রান্সপোর্টেড কারেন্টের মধ্যে কত শতাংশ বা কত ভগ্নাংশ ক্যাটায়ন নিয়ে যাচ্ছে, কত ভগ্নাংশ অ্যানায়ন নিয়ে যাচ্ছে, এই জিনিসটার একটা হিসাব, এই জিনিসটার একটা পরিষ্কার কথায় হিসাব আমাদেরকে এইখানে নিতে হবে। এই হিসাবটা কি করে নেব? এই হিসাবটা নেওয়ার জন্য আমাদের তাহলে কতগুলো অ্যাডিশনাল জিনিস আমাদেরকে জানতে হবে। কি জিনিস? ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বার কোয়ান্টিটিটা আমাদের কিন্তু, আমাদের একটা ট্রান্সপোর্ট নাম্বার সম্বন্ধে একটা ধারণা আছে। কি কিরকম? ট্রান্সপোর্ট নাম্বার বলতে আমরা কি মিন করি? ট্রান্সপোর্ট নাম্বার বলতে আমরা সেই কোয়ান্টিটিটাকে মিন করি দ্যাট ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য টোটাল কারেন্ট ক্যারিড বাই আয়নস অফ এ পার্টিকুলার টাইপ। আমি যদি ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন বলি মানে কি, তাহলে আমি বলবো যে কোনো একটা সলিউশনে অফ অ্যান ইলেকট্রোলাইট ক্যাটায়নগুলো, পজিটিভ আয়নগুলো টোটাল কারেন্ট যা ট্রান্সপোর্টেড হচ্ছে তার কত শতাংশ বা কতটা ভগ্নাংশ সেই ক্যাটায়নটা নিয়ে যাচ্ছে, তাকে আমরা বলি ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন। অ্যানায়নের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে টোটাল কারেন্ট ক্যারিডের কোন ফ্র্যাকশনটা অ্যানায়নগুলো ক্যারি করছে। তাহলে আমি যদি ধরে নিই ফর দিস পার্টিকুলার কেস যে এরকম দেখতে একটা সেল যদি আমার কাছে থাকে, তাহলে যদি টি মাইনাসকে আমি বলি ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য অ্যানায়ন্স, মানে আমাদের ক্ষেত্রে ক্লোরাইড আয়ন, এবং টি প্লাসকে যদি আমরা বলি ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন্স, আমাদের ক্ষেত্রে প্রোটন, তাহলে যদি 1 ফ্যারাডে অফ টোটাল ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয়, তাহলে সেই 1 ফ্যারাডের মধ্যে মানে 96500 কুলম্ব বলো, অথবা একদম সঠিক 96484 কুলম্ব বলো, তাহলে এই 1 ফ্যারাডের টোটাল ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেডের মধ্যে টি মাইনাস ফ্যারাডে নিয়ে যাচ্ছে ক্লোরাইড আয়ন। কোথা থেকে? ফ্রম দ্য রাইট অফ দ্য সেল টু দ্য লেফট অফ দ্য সেল, এবং টি প্লাস ইকুইভ্যালেন্ট নিয়ে যাচ্ছে প্রোটন ফ্রম দ্য লেফট অফ দ্য সেল টু রাইট অফ দ্য সেল। তার মানে এসেন্সিয়ালি যে কোনো এরকম সিচুয়েশনে টোটাল 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি ট্রান্সফার্ডের মধ্যে টি মাইনাস ইকুইভ্যালেন্ট ক্লোরাইড আয়ন নিয়ে যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে। হ্যাঁ, ডান দিক থেকে নিয়ে যাচ্ছে মানে সেখানে ক্লোরাইড আয়নের অ্যাক্টিভিটি হচ্ছে A2, বাম দিকে নিয়ে যাচ্ছে মানে সেখানে ক্লোরাইড আয়নের অ্যাক্টিভিটি হচ্ছে A1। তার মানে সোজা কথায় যদি টি মাইনাস ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্লোরাইড আয়ন হয়, তাহলে ফর এভরি ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি টি মাইনাস equivalent of chloride ion from an activity of A2 is getting transported to T minus equivalent of chloride ion to an activity of A1, মানে ডান দিক থেকে বাম দিক। তার মানে এসেনশিয়ালি সিচুয়েশনটা এরকম। ঠিক একই লজিক মেনে, ঠিক একইভাবে আর কি উল্টো দিকে, মানে ফ্রম দ্য
লেফট হ্যান্ড সাইড টু দ্য রাইট হ্যান্ড সাইড থ্রু দ্য সলিউশন প্রতি 1 ফ্যারাডে ইলেকট্রিসিটির জন্য টি প্লাস ইকুইভ্যালেন্ট হ্যাঁ of H plus with an activity of A1 is getting transferred or is getting transported from the left hand side of the cell to T plus equivalent of protons with an activity of A2. T plus মানে কত? 1 minus T minus, কারণ T plus plus T minus মানে 1 হয়। তাহলে প্রতি 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটির জন্য T plus equivalent of H plus from an activity of A1 is getting transported or is getting transferred from the left to the right to T plus equivalent মানে 1 minus T minus equivalent of H plus with an activity of A2. তার মানে সোজা কথায় এরকম T plus এর জায়গায় আমি একবারে 1 minus T minus করে লিখেছি। ওকে, তার মানে 3 ধরনের জিনিস দেখলাম, 3 ধরনের ঘটনা ঘটছে। এক, ক্লোরাইড আয়নের ট্রান্সপোর্ট from an activity of A2 to an activity of A1, protoনের ট্রান্সপোর্ট from an activity of A1 to an activity of A2 এবং ওভারঅল সেল রিঅ্যাকশন কি ছিল H plus A2 থেকে H plus A1, যেটা একটু আগেই দেখে এসেছি। এই 3 ধরনের যে প্রসেস ঘটছে সেই 3 ধরনের প্রসেসকে এক জায়গা করে লিখি। তাহলে প্রথম প্রসেস এটা, যে কোনো একটাকে প্রথম দ্বিতীয় বলা যায়, এর মধ্যে কোনো নেই, তুমি যেটাকে ইচ্ছা বলতে পারো, কিন্তু 3টে প্রসেস। একটা হলো এটা, দ্বিতীয়টা হলো এটা, এবং তৃতীয়টা হচ্ছে ওভারঅল সেল রিঅ্যাকশন। তাহলে এই 3টে জিনিস এই ধরনের যে কোনো একটা কনসেন্ট্রেশন সেল, যেখানে এই বেরিয়ারের দু প্রান্তে, বেরিয়ারের দুপাশে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বলো, অ্যাক্টিভিটি বলো, হোয়াট এভার ইউ কল ইট, তাদের মধ্যে একটা তফাৎ আছে, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে এই ধরনের ট্রান্সপোর্ট ঘটছে এরকম ধরনের একটা সেলের মধ্যে। এই 3টে প্রসেসকে সাইমালটেনিয়াসলি আমাদের দেখতে হবে। তাহলে কখনো কোনো সিচুয়েশনে যদি 3টে জিনিসকে একসাথে করে দেখতে হয়, তাহলে এই 3টে জিনিসের যোগফল কি দাঁড়াচ্ছে সেটা আমাদের দেখা উচিত। তাহলে এই 3টে ইকুয়েশন, এই 1, 2, 3টে, এই 3টে ইকুয়েশনকে একসাথে করে যোগ করে দাও। আমি এদেরকে একসাথে করে যোগ করলাম, এই হচ্ছে আমার যোগফল। তাহলে যেই মুহূর্তে আমি এদেরকে যোগ করে দিলাম, তাহলে এরকম দেখতে একটা ইকুয়েশন আমার কাছে এলো। যেই মুহূর্তে এই ইকুয়েশনটা আমি পেলাম, এই দেখো এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করা যায়। আমি একদম টার্ম বাই টার্ম দেখাচ্ছি যে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। তাহলে এইরকম একটা সেলের জন্য the overall process should be represented by this and not just by this. যদি কোনো ট্রান্সফারেন্স না থাকতো, যেটা নাকি তোমার যে কোনো কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্সে ঘটে, এদের মধ্যে কোনো বেরিয়ার নেই, ডিরেক্ট কোনো লিকুইড জাংশন নেই, এটসেট্রা এটসেট্রা কিছু নেই, এরকম যদি ঘটনা ঘটতো, তাহলে শুধুমাত্র এই তৃতীয় প্রসেসটা দিয়েই আমি কাজ সেরে দিতে পারতাম, যেটা আমরা আগে দিয়েছি। কিন্তু দেখবে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্সে এইরকম একটা ইকুয়েশন দিয়েই আমাদের পুরো কাজ হয়ে যায়। কিন্তু যেখানে এরকম ধরনের কোনো বেরিয়ারের থ্রুতে, থ্রু দ্য সলিউশন, উইদিন দ্য সলিউশন এরকম ধরনের ট্রান্সপোর্ট ঘটছে, সেখানে আমাকে অ্যাডিশনালি কিন্তু এই দুটো প্রসেসকেও হিসাবের মধ্যে নিতে হবে। তাহলে যদি এই গোটা ইকুয়েশনটাকে আমি নিই আমার হিসাবের মধ্যে, তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, তাহলে কি পাই? তাহলে এই ছিল আমার গোটা ইকুয়েশন। এই গোটা ইকুয়েশনের মধ্যে সমস্তগুলো টার্মকে না গুনটুন করে যা হয় সেটা লেখো। তাহলে আমি সমস্ত টার্মকে, দেখো এখান থেকে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে H প্লাস উইথ অ্যাক্টিভিটি A1 মাইনাস T মাইনাস অফ H প্লাস অ্যাক্টিভিটি A1, এরকম করে প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে লিখি, প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে লিখলাম। নোটিস করো এই এক্সপ্রেশনের এই একদম প্রথম টার্মটা অন দ্য লেফট হ্যান্ড সাইড, এইটাকে রাইট হ্যান্ড সাইডের এই তৃতীয় টার্মটা ক্যান্সেল আউট করবে। তার মানে এখানে একটা এরকম ধরনের ক্যান্সেলেশন হবে। ঠিক একইভাবে
লক্ষ্য করো এই যে H plus with activity A1 will get cancelled by this term on the right hand side। তাহলে আরেকটা এরকম ক্যান্সেলেশন হলো। তাহলে দুটো ক্যান্সেলেশন হয়ে আমার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই টার্ম অন দ্য লেফট, এই টার্ম অন দ্য রাইট। তাহলে আমি সে দুটোকে লিখে ফেললাম। এবার এই টার্ম দুটোকে একটু এক্সচেঞ্জ করে নাও, একটু এদিক ওদিক করে নাও অ্যাক্টিভিটিগুলো দেখে দেখে। তাহলে দেখো টি মাইনাস সিএল মাইনাস উইথ অ্যাক্টিভিটি A2 আর টি মাইনাস এইচ প্লাস উইথ অ্যাক্টিভিটি A2, এই দুটো টার্মকে এক জায়গা করো আর A1 অ্যাক্টিভিটিওয়ালা টার্মগুলোকে আরেক দিকে করো। তাহলে সেই দুটোকে এক জায়গা করলে যেরকম পাবো তার চেহারা হচ্ছে এটা। দেখো টি প্লাস ইকুইভ্যালেন্ট অফ এইচ প্লাস যে অ্যাক্টিভিটিতে, টি মাইনাস ইকুইভ্যালেন্ট অফ সিএল মাইনাস সেই একই অ্যাক্টিভিটিতে। তার মানে এসেনশিয়ালি টি মাইনাস ইকুইভ্যালেন্ট অফ এইচ সিএল অফ অ্যাক্টিভিটি A2 লেফট হ্যান্ড সাইডে। ঠিক একইভাবে ডান দিকে টি মাইনাস ইকুইভ্যালেন্ট অফ এইচ সিএল উইথ অ্যাক্টিভিটি A1। তাহলে দিস ইজ দ্য ওভারঅল রিয়াকশন দ্যাট টেক্স প্লেস ইন এ কনসেন্ট্রেশন সেল। শুধুমাত্র আগে যতটুকু ওভারঅল রিয়াকশন দেখছিলাম উইদাউট ট্রান্সফারেন্সের ক্ষেত্রে তা নয়। তাহলে দিস ইজ দ্য ওভারঅল পিকচার। এইটা হচ্ছে গোটা ছবিটা, গোটা চিত্রটা, যেটা আমার এরকম ধরনের একটা কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে থাকবে। তাহলে এই ধরনের কনসেন্ট্রেশন সেলগুলোর ক্ষেত্রে আমাকে তার মানে ওভারঅল পিকচারটাকে দেখতে গেলে, ওভারঅল সিচুয়েশনটাকে অ্যাকাউন্ট করতে গেলে তাহলে ট্রান্সপোর্ট নাম্বারটাকে আমাদের ডেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কি বলবো? তাহলে এক কথায় এরকম ধরনের কোনো কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স যদি থাকে, যেটা নাকি একটা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স, তার ক্ষেত্রে প্রতি 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটির জন্য টি মাইনাস ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl গেটস ট্রান্সফার্ড। কোথা থেকে এরা ট্রান্সপোর্টেড হবে অ্যাক্রস দিস জাংশন, এই জাংশনের থ্রুতে। হ্যাঁ, কোথা থেকে? ফ্রম অ্যান অ্যাক্টিভিটি অফ A2 অন দ্য রাইট, অ্যাক্টিভিটি A2 মানে ডান দিকে, টু এ সলিউশন যার অ্যাক্টিভিটি A1 অন দ্য লেফট। তার মানে এই হচ্ছে আমার গোটা প্রসেসটা। ঠিক আছে? তার মানে এই যে সেলটা আমরা দেখলাম, এই সেলটার ক্ষেত্রে তাহলে এরকম একটা সেলের ক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ওভারঅল সেল রিয়াকশন অ্যান্ড দিস ইজ দ্য কনক্লুশন। এবার মনে মনে ভাবো যে আমি করলাম কি, এই জাংশনটাকে যদি তুলে দিই, এই লিকুইড জাংশনটা যদি না রাখি, কি করে না রাখতে পারি? আমি এই পুরো জিনিসটাকে, যেটা এই একটা কন্টেনারের মধ্যে ছিল, এই একটা কন্টেনারের মধ্যে থাকা জিনিসটাকে সমস্ত কিছু ঠিক রেখে দুটো কন্টেনারে আলাদা করে দিলাম এমনভাবে যে মাঝখানে আর এই পোরাস বেরিয়ারটা নেই, মাঝখানে একটা সুঠাম দেওয়াল আছে, এমন একটা দেওয়াল যেটাতে কোনো ছিদ্র নেই, যেটা দিয়ে কোনো আয়নের ট্রান্সপোর্ট হওয়া সম্ভব না। এবং এই দুটো সলিউশনের মধ্যে কন্ট্যাক্টটাকে এস্টাবলিশ করার জন্য একদম সঠিকভাবে তৈরি একটা সল্ট ব্রিজ দিয়ে এদেরকে জুড়ে দিলাম, তাতে তাদের কন্ট্যাক্ট এস্টাবলিশড হলো। সিচুয়েশনটা অনেকটা এরকম, মাঝখানে একটা দেওয়াল তুলে দিয়েছি, এদের মধ্যে এই সলিউশনের সাথে এই সলিউশনের কোনো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট এস্টাবলিশ করেছি কি দিয়ে? একটা সল্ট ব্রিজ দিয়ে জুড়ে দিয়েছি এদেরকে, ব্যাস। তাহলে এই সেলটা which was an electrolyte concentration cell with transference now becomes an electrolyte concentration cell without transference। কোনো ট্রান্সফারেন্স নেই, কারণ আমি একটা আইডিয়াল তোমার সল্ট ব্রিজ দিয়ে জুড়ে দিয়েছি। ওকে, তাহলে এইরকম সিচুয়েশনে তাহলে আমার ট্রান্সপোর্ট নাম্বারের কোনো প্রয়োজন নেই। তাহলে এই ধরনের সেল তো আমরা আগে পড়েছি, তাহলে এই ধরনের সেলের জন্য ওভারঅল সেল রিয়াকশন হবে এটা। এবং আমি কনক্লুড করতে পারবো যে প্রতি 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটির জন্য এক ইকুইভ্যালেন্ট অফ HCl ট্রান্সপোর্টেড হবে অ্যাক্রস দ্য জাংশন, মানে এই ক্ষেত্রে জাংশন মানে হচ্ছে আমার এই সল্ট ব্রিজ, তার থ্রুতে ফ্রম অ্যান অ্যাক্টিভিটি অফ A2 টু অ্যান অ্যাক্টিভিটি অফ A1। তার মানে যেখানে আমার ডিরেক্টলি কোনো লিকুইড জাংশন নেই, সেখানে ডিরেক্টলি 1 ফ্যারাডে অফ কারেন্টের জন্য এক ইকুইভ্যালেন্টের ট্রান্সফার হয়।
whereas যেখানে আমার সত্যি সত্যি লিকুইড জাংশন আছে সেখানে কিন্তু এক ইকুইভ্যালেন্ট ট্রান্সফার হচ্ছে না, সেখানে তার চাইতে কম হচ্ছে, বিকজ টি মাইনাস এটা যেহেতু ট্রান্সপোর্ট নাম্বার, এবং কার ট্রান্সপোর্ট নাম্বার? কোনো এক ধরনের আয়নের ট্রান্সপোর্ট নাম্বার, এর নিজের মান তো একের চাইতে ছোট। তার মানে ইন কেস অফ অ্যান ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স, সলিউশনের মধ্যে দিয়ে যে পরিমাণ টোটাল ট্রান্সফার হচ্ছে ইলেকট্রোলাইটের, সেই ট্রান্সফার্ড অ্যামাউন্টটা প্রতি ফ্যারাডে অফ ইলেকট্রিসিটির জন্য এমন একটা সেল, যে সেলের ক্ষেত্রে এরকম ডিরেক্ট কোনো লিকুইড জাংশন নেই এবং দুটো সলিউশনের মধ্যে কন্ট্যাক্টটা এস্টাবলিশ করা হয়েছে জাস্ট বাই এ সল্ট ব্রিজ, তাতে যে পরিমাণ ট্রান্সফার হচ্ছে ইলেকট্রোলাইটের কোনো একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি A2 থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি A1 এর দিকে, সেই ট্রান্সফারের অ্যামাউন্টটা বেশি এটার তুলনায়। টি মাইনাস বিং স্মলার ইজ লেসার দ্যান 1, এইটা সবসময় কম। তার মানে এটা আরেক ধরনের আমাদের আইডিয়া। এই ধরনের সেল সম্বন্ধে আমাদের বলার কিছু নেই, এটা আমরা জানি। এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড কোনো লিকুইড জাংশনের ঘটনা নেই, সেই জন্যে এই ধরনের সেল আমাদেরকে নতুন কোনো ইনফরমেশন এই ধরনের সেল আমাদের দেবে না, কিন্তু এই ধরনের সেল আমাদের নতুন ইনফরমেশন দেবে, কারণ এই ধরনের সেল ইনভলভ করছে ট্রান্সপোর্ট নাম্বারের মতন কোনো একটা কোয়ান্টিটিতে। আমরা চাইবো এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড এই ট্রান্সপোর্ট নাম্বারের কোয়ান্টিটিটাকে ইউটিলাইজ করে কত দূর এগোনো যায় সেটা দেখতে, এবং সত্যি সত্যি দেখতে চাইবো যে এর থেকে কোনো রকমভাবে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমরা ক্যালকুলেট করতে পারি কিনা। এর আগের ক্লাসটায় দেখবে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে বিভিন্ন রকমভাবে ক্যালকুলেট করার চেষ্টা করে পারিনি। এইখানে আমরা দেখার চেষ্টা করব যে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আলাদা করে ক্যালকুলেট করতে পারি কি পারি না। এই ধরনের সেল, অর্থাৎ এরকম ধরনের সেল যেখানে একটা নাকি ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স, তার ক্ষেত্রে আরো কতগুলো কথা বলা যায়। কিরকম? যেমন ধরো এই পার্টিকুলার সেলটা, যেটা আমাদের উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করছি, এই সেলটার ক্ষেত্রে যেহেতু ওভারঅল সেল রিয়াকশন এটা, তাহলে আমি এখন চাইলে এই সেলটার ক্ষেত্রে ইএমএফ এর এক্সপ্রেশন লিখতে পারি। তাহলে ইএমএফ এর এক্সপ্রেশনে খুব সিম্পল, তাহলে আমি এইভাবে লিখবো। শুধু আমার মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু এই সেল রিয়াকশনের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট হিসেবে ট্রান্সপোর্ট নাম্বারটা এসছে, তাহলে আমার ট্রান্সপোর্ট নাম্বারটাকে ব্যবহার করতে হবে ইএমএফ এর এক্সপ্রেশনে। তাহলে দেখো, এনি ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স, তার ইএমএফ যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, সেটা আমার কাছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন ডিমান্ড করবে। কিসের ইনফরমেশন? না, অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার আমাকে জানতে হবে, আদারওয়াইজ আমি এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ ক্যালকুলেট করতে পারবো না। আমি এরপরে যা করেছি সেটা সিম্পল, আমি অ্যাক্টিভিটি টার্মগুলোকে করসপন্ডিং কনসেন্ট্রেশন এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে সাবস্টিটিউট করেছি, এবং সাবস্টিটিউট করে সেটাকে সিম্পলিফাই করে যে ফর্ম আসে সেটা লিখেছি। একদম সিম্পলিফাইড ফর্মেও গিয়ে দেখো ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়নের ইনফরমেশনটা আমার চাই। তাহলে এইরকম ধরনের সেলের ইএমএফ তাকে সাকসেসফুলি ক্যালকুলেট করতে গেলে আমার যেমন সেই সেলে থাকা ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনগুলো সম্বন্ধে জানতে হবে, তাদের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো সম্বন্ধে জানতে হবে, ঠিক একই রকমভাবে আমার সেই সেলের সাথে অ্যাসোসিয়েটেড কোনো একটা আয়নের ট্রান্সপোর্ট নাম্বার, সেইটা সম্বন্ধেও আমাকে জানতে হবে। কোন আয়নটার ট্রান্সপোর্ট নাম্বারের আমাকে জানতে হবে? সেই আয়নটার ট্রান্সপোর্ট নাম্বার আমাকে জানতে হবে যে আয়নটার রেসপেক্টে এই ইলেকট্রোডগুলো রিভার্সিবল নয়। লক্ষ্য করো, এই ইলেকট্রোডগুলো রিভার্সিবল হচ্ছে উইথ রেসপেক্ট টু প্রোটন, কিন্তু আমার ইনফরমেশন চাই ক্লোরাইড আয়নের ট্রান্সপোর্ট নাম্বার, বিকজ ইট ইজ ডি মাইনাস। তার মানে সেই আয়নটার ট্রান্সপোর্ট নাম্বার আমাকে জানতে হবে যে আয়নের রেসপেক্টে ইলেকট্রোডগুলো রিভার্সিবল নয়। তাহলে এই ইনফরমেশনগুলো আমার হাতে থাকলে তবে এরকম ধরনের কোনো একটা এক্সপ্রেশনকে ব্যবহার করে
আমরা এরম ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্ট নাম্বার আমরা বার করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন। এইরকম ঘটনা, এইরকম ধরনের জিনিস, এইরকম ধরনের আইডিয়া আমরা শুধুমাত্র যে এইরকম দেখতেই একটা সেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তা নয়, কিন্তু এই একই ধরনের আইডিয়া আমরা ইউজ করতে পারি আরেকটু আরেকটু অন্য ধরনের একটা সেলের ক্ষেত্রে, যেটাও একটা কনসেন্ট্রেশন সেল, যেখানে আমার রিভার্সিবিলিটিটা এখানে যেমন প্রোটনের রেসপেক্টে, সেখানে প্রোটনের রেসপেক্টে না হয় হয়তো রিভার্সিবিলিটিটা ক্লোরাইড আয়নের রেসপেক্টে। সেই রকম একটা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্সের ক্ষেত্রেও আমি এই একই কাজ করতে পারবো। কি করতে হবে আমাকে? কিচ্ছু করতে হবে না, শুধু ইলেকট্রোডগুলোকে পাল্টে দিতে হবে। আমি মনে করলাম কি, এমন একটা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স তৈরি করলাম, যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্সের এই ইলেকট্রোডগুলো হাইড্রোজেন ইলেকট্রোড না হয়ে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। তাহলে আমি যদি একটা সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড ভাবি মনে মনে, জাস্ট এটাকে রিপ্লেস করে দাও দুপাশে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড দিয়ে। তাহলে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড ইজ রিভার্সিবল উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন্স। তাহলে এই সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডও যদি এখানে একটা বসাই, তাহলে সেটাও হবে উইথ রেসপেক্ট, তোমার রিভার্সিবল উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন্স। তাহলে আমার সেলের চেহারাটা অনেকটা এরকম। হ্যাঁ, আমি যদি জাস্ট সেলটাকে না এঁকে যদি সিম্পল রিপ্রেজেন্টেশন অফ দ্য সেল করি, তাহলে আমার সেলের চেহারাটা অনেকটা এরকম। তাহলে এইরকম দেখতে একটা সেল যদি আমার কাছে থাকে, তাহলে সেই সেলে তাহলে খেয়াল করো, তাহলে কার রেসপেক্টে এখন আমার ইলেকট্রোডগুলো রিভার্সিবল? তাহলে এই সেলটার ক্ষেত্রে ইলেকট্রোডগুলো রিভার্সিবল হচ্ছে উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন্স। তাহলে যেহেতু ক্লোরাইড আয়নের রেসপেক্টে রিভার্সিবল, তাহলে আমার এই ওভারঅল সেল রিয়াকশনটা দেখতে কিরকম হবে? তাহলে আমার এই ওভারঅল সেল রিয়াকশনটার চেহারা হয়ে যাবে জাস্ট লাইক দিস। এবং সেটাকে স্পন্টেনিয়াস করতে গেলে আমার A1টাকে গ্রেটার দ্যান হতে হবে A2। ঠিক আমি যেমন করে এর আগের ক্ষেত্রে কাজটা করেছি, তোমরা নিজেরা এই জিনিসটাকে প্রমাণ করতে পারো। ঠিক আমি যেমনভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা হিসেব করে করলাম, ঠিক একইভাবে এইরকম একটা ইকুয়েশনকে তোমরা প্রমাণও করতে পারো। তাহলে কি দেখবো? তাহলে প্রতি 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটির জন্য আমরা দেখব যে T plus equivalent of HCl from an activity of A1 will get transferred from the left hand side of the cell to the right hand side of the cell to an activity of A2। এই আমরা অবজার্ভ করব। তাহলে এরকম ধরনের সেলের ইএমএফ এর এক্সপ্রেশনে যদি আমি লিখি, তাহলে সেটা কিভাবে লিখব? সমস্ত কিছু এক থাকবে, শুধু যেটা পাল্টে যাবে সেটা হবে এই M1 গামা 1টা উপরে চলে যাবে, M2 গামা 2টা নিচে চলে আসবে। কারণ দেখো এখানে A2 আর A1 প্রোডাক্ট সাইড এবং এই তোমার রিয়াক্ট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইডে যথাক্রমে ছিল, এখানে A1 এবং A2 আছে, তাহলে জাস্ট উল্টে যাবে সিচুয়েশনটা। তার মানে তার সাথে আরেকটা জিনিস পাল্টাবে, কি? ইলেকট্রোডগুলো যে আয়নের রেসপেক্টে রিভার্সিবল, সেই আয়নটা না হয়ে অন্য আয়নটার ট্রান্সপোর্ট নাম্বার আমার কাজে লাগবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রোডস আর রিভার্সিবল উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন্স। তাহলে আমার এই ক্ষেত্রে ইএমএফ ক্যালকুলেট করতে গেলে আমার ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন মানে ট্রান্সপোর্ট নাম্বার অফ H প্লাস আমার কাজে লাগবে। তার মানে দিস উইল বি দ্য ইএমএফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা উদাহরণ মাত্র, যে উদাহরণটার ক্ষেত্রে আমি শুধু রেজাল্টগুলো বলে দিলাম। তোমরা ইচ্ছে করলে ঠিক আমি যেমন করে এই সেলটার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কষে এসেছি এই রেজাল্টটাতে পৌঁছানোর জন্য, ঠিক একই রকমভাবে তোমরা ইচ্ছে করলে এটাকে কষলে ঠিক এইরকম দেখতে একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, এটা একটা জাস্ট আরেকটা দ্বিতীয় এক্সাম্পল। তাহলে আমরা আমাদের পূর্ববর্তী এই এক্সাম্পলে ফিরে যাই এবং বাকি কাজটুকু করি। তাহলে কি পেলাম? তাহলে এরকম একটা সেল যদি আমাদের কাছে থাকে, তাহলে এরকম একটা সেল থাকলে, হ্যাঁ, যদি সেখানে ট্রান্সপোর্ট না হতো, মানে আগের সিচুয়েশনটা যদি হতো যেখানে কোনো ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল সেটা নয়, উইথ ট্রান্সফারেন্স নয়, উইদাউট ট্রান্সফারেন্স, তাহলে এই পেতাম আমরা ওভারঅল রিয়াকশন। তাহলে ই প্রাইম সেলকে আমি ক্যালকুলেট করতাম জাস্ট দুটো ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল হিসেবে, এবং যোগফল হিসেবে ক্যালকুলেট করলে আমি এই পেতাম এক্সপ্রেশন। ঠিক আছে, ঠিক একইভাবে যখন সেলটা নাকি সত্যি সত্যি এরকম, যেখানে পোরাস বেরিয়ারের থ্রুতে মেমব্রেনের থ্রুতে ট্রান্সপোর্ট হচ্ছে, তখন আমি এই সেল কি ক্যালকুলেট করতাম সেটাও পেয়েছি।
অলরেডি দেখে এসছি যে অ্যাকচুয়াল সেলের ইএমএফ যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ই প্রাইম সেলের সাথে আমাকে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে জুড়তে হবে। তার মানে সোজা কথায় এপসাইলন সেল এবং এপসাইলন প্রাইম সেল এই দুটোকে যদি একে অপরের থেকে বিয়োগ করা যায় তাহলে আমি লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশন পাই। তাহলে আমি এক কথায় লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে লিখতে পারি দিস মাইনাস দিস করে। তাহলে এইটার এক্সপ্রেশন আমার জানা এপসাইলন 1 প্লাস এপসাইলন 2, তাই দিয়ে আমি সাবস্টিটিউট করলাম। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমি লিখতে পারি অ্যাজ দিস। তাহলে ওয়ান্স আই রাইট ডাউন দিস, আমি কতগুলো জিনিস রিয়েলাইজ করি। প্রথম, এই সেলের ক্ষেত্রে অ্যাক্টিভিটি যখন আমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন করে লিখছি, ফর A2 আমি এটা সাবস্টিটিউট করেছি, ফর A1 আমি এটা সাবস্টিটিউট করেছি, কিন্তু এই দুটো মানে তো M2 আর M1। তাহলে আমি এই দুটোকে যদি এদের করসপন্ডিং মোলালিটি এবং এদের করসপন্ডিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে সাবস্টিটিউট করে দিই, অর্থাৎ এটাকে যদি M2 বলি, এটাকে যদি গামা 2 বলি, এটাকে যদি M1 আর এটাকে যদি গামা 1 বলি, which is true in this case of 1:1 মানে ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট, তাহলে আমার লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা সিম্পলিফাইড হয়। কি হয়? এই টার্মটা থেকে এই 2t মাইনাস RT বাই F M2 গামা 2 বাই M1 গামা 1 আসে ln এর, এবং এই টার্মটা থেকে অর্থাৎ এপসাইলন প্রাইমের এই টার্মটা থেকে মানে এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 থেকে এই জিনিসটাকে যদি আমি এই দিয়ে সাবস্টিটিউট করি 1:1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে করতেই পারি, তাহলে এই আমার দাঁড়ায় এক্সপ্রেশন। তাহলে এই যদি আমার ওভারঅল এক্সপ্রেশনের চেহারা দাঁড়ায়, তাহলে লক্ষ্য করো আমার এবার সিম্পলিফিকেশনের স্কোপ আছে। আমি এবার এখানে সিম্পলিফিকেশন করতে পারি। কি সিম্পলিফিকেশন? প্রথমেই লক্ষ্য করো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই RT বাই F ln অফ এই এন্টায়ার জিনিসটাকে কমন নিতে পারি। তাহলে কমন নাও। কমন নিলে কি পড়ে থাকলো? তাহলে প্রথম টার্মে পড়ে থাকলো 2t মাইনাস, দ্বিতীয় টার্মে গোটাটাই কমন চলে গেছে, তার মানে পড়ে থাকলো একটা 1। তার মানে এরকম ধরনের কোনো একটা সেলের জন্য আমি যদি লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে লিখি, তাহলে সেই লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশনটার চেহারা হয়ে গেল, দাঁড়িয়ে গেল এই। এখন দেখো, যেহেতু ট্রান্সপোর্ট নাম্বার ইনভলভ, তাহলে এই ট্রান্সপোর্ট নাম্বারটাকে নিয়ে আমরা একটু তোমার নানান রকম হিসেব নিকেশ করতে পারি। কিরকম? যেমন যেহেতু টি মাইনাস এখানে শুধু আছে, আমি না হয় টি প্লাসটাকেও পিকচারে নিয়ে আসি, তাহলে সিচুয়েশনটা একটু অন্যরকম দেখতে হবে। কেন বলছি দেখো, আমি যদি টি মাইনাসের সাথে টি প্লাসকে নিয়ে আসি, তাহলে সিম্পলেস্ট যে রিলেশনশিপটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টি মাইনাস প্লাস টি প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে এই একের জায়গায় যেখানে আমাদের 2t মাইনাস মাইনাস 1 আছে, এই একের জায়গায় আমি এই টি মাইনাস প্লাস টি প্লাসকে বসালাম। সামনে যেহেতু একটা মাইনাস সাইন আছে, তাহলে এই মাইনাস সাইনটাকে নিয়ে আমি বসালাম। তাহলে 2t মাইনাস মাইনাস টি মাইনাস মানে একটা টি মাইনাস মাইনাস টি প্লাস পড়ে থাকলো। তাহলে 2t মাইনাস মাইনাস 1 এই টার্মটাকে এই এক্সপ্রেশনে আমি টি মাইনাস মাইনাস টি প্লাস দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমার লিকুইড জাংশন পোটেনশিয়ালের এক্সপ্রেশন দাঁড়িয়ে গেল এটা। ওকে, এইবার নোটিস করো, এবার দেখো এরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে টি মাইনাস এবং টি প্লাস এই যে দুটো ট্রান্সপোর্ট নাম্বার, এই টি মাইনাস এবং টি প্লাস এই দুটো ট্রান্সপোর্ট নাম্বার, এদের ভ্যালু যদি বাই চান্স এদের ভ্যালু যদি সেম হয়, তাহলে কি হবে? তাহলে এরা একে অপরকে কেটে ডান দিকটাকে জিরো করে দিল। তাহলে সিচুয়েশন হচ্ছে যে যদি দুটো আয়নের ট্রান্সপোর্ট নাম্বার সেম হয়ে যায়, তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল আর থাকে না। ঠিক এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাই আমরা সল্ট ব্রিজের ক্ষেত্রে ব্যবহার করি। মনে মনে ভাবো যে আমাদের এখানে এখন আর এরকম কোনো ব্যারিয়ার নেই, এরকম কোনো পোরাস ব্যারিয়ার আমাদের এখানে আর এক্সিস্ট করে না, এটা মনে মনে ভাবো। তার জায়গায় কি আছে? এই দুটো সলিউশনকে দুটো আলাদা আলাদা বিকারে মনে করো আমরা রেখেছি। রাখা সত্ত্বেও আমরা চাইছি সার্কিটটাকে কমপ্লিট করার জন্য আমরা এই দুটোর মধ্যে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে চাইছি। তাহলে সেই রকম ধরনের কোনো একটা কন্ট্যাক্টকে এস্টাবলিশ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তাহলে এরকম ধরনের কোনো একটা কন্ট্যাক্টকে যদি আমার সত্যি এস্টাবলিশ করতে হয়, তাহলে আমাকে ওই দুটো সলিউশনের মধ্যে যারা ডিরেক্টলি কন্ট্যাক্টে নেই
এবং আলাদা আলাদা দুটো বিকারে আছে, তাদেরকে আমার জুড়ে দিতে হবে বাই মিনস অফ সল্ট ব্রিজ। এবার যেই আমি সল্ট ব্রিজ দিয়ে জুড়বো, আমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে সল্ট ব্রিজ দিয়ে যে আমি জুড়লাম, তাহলে তো সল্ট ব্রিজের থ্রুতে আয়নগুলোর ট্রান্সফার হবে, তাহলে তো এদের মধ্যে ট্রান্সপোর্ট হবে। ট্রান্সপোর্ট হলে তো এদের মধ্যে একটা লিকুইড জাংশন পোটেনশিয়াল আসবে, কিন্তু সল্ট ব্রিজ থাকলে তো আমি লিকুইড জাংশন পোটেনশিয়ালকে ইভ্যালুয়েট করতে পারবো না। তাহলে কি করব? সল্ট ব্রিজের ভেতরে এমন ইলেকট্রোলাইট ব্যবহার করব যারা নাকি এই আদান প্রদানটাকে অ্যাসিস্ট করবে, যারা এই আদান প্রদানটাকে সহযোগিতা করবে, সেই রকম ধরনের একটা ইলেকট্রোলাইট আমাকে নিতে হবে। তাহলে কেমন ইলেকট্রোলাইট নিলে এই আয়নগুলোর এক্সচেঞ্জ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড টু দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড ভাইস ভার্সা হবে, অথচ লিকুইড জাংশন পোটেনশিয়াল থাকবে না? তাহলে এমন ইলেকট্রোলাইট বেছে নেব যে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার সেম, একদম হুবহু সেম। এরকম ইলেকট্রোলাইট পাওয়া মুশকিল। একেবারে অক্ষরে অক্ষরে সেম, মানে দুটোই 0.5 করে এইরকম ট্রান্সপোর্ট নাম্বারওয়ালা ইলেকট্রোলাইট পাওয়া মুশকিল। কিন্তু পৃথিবীতে অ্যাটলিস্ট খুব কমন ইলেকট্রোলাইটের মধ্যে এমন 3টে ইলেকট্রোলাইট আছে কিন্তু, যে 3টে ইলেকট্রোলাইট তাদের তুমি যদি ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার দেখো, তারা নিয়ারলি সেম। সেই 3টে ইলেকট্রোলাইট হচ্ছে KCl, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট। যে কারণে আমরা যখনই কোনো সল্ট ব্রিজ তৈরি করি, সেই সল্ট ব্রিজের মধ্যে যে ইলেকট্রোলাইটটা আমরা ব্যবহার করি, সেই ইলেকট্রোলাইটটাকে কিন্তু এই 3 ধরনের ইলেকট্রোলাইটের মধ্যেই আমরা সিলেক্ট করার চেষ্টা করি। সবচাইতে সেফ সল্ট ব্রিজের ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করার জন্য হচ্ছে পটাশিয়াম নাইট্রেট অথবা অ্যামোনিয়াম নাইট্রেট। KClটা একটু আনসেফ ইলেকট্রোলাইট, কারণ KCl দিয়ে তৈরি সল্ট ব্রিজ অনেক ধরনের ইলেকট্রোকেমিক্যাল কাজেই লাগানো যায় না। বিশেষ করে এমন ধরনের কোনো ইলেকট্রোকেমিক্যাল কাজ যেখানে আমাদের কোনো ইলেকট্রোডে সিলভার আছে, সিলভার ইলেকট্রোড থাকলে সেখানে KCl কন্টেইনিং সল্ট ব্রিজ ব্যবহার করা যায় না। কেন যায় না? সিলভার আয়ন যদি মিডিয়ামে থাকে, তাহলে সিলভার আয়ন এই সল্ট ব্রিজের KCl এর ক্লোরাইড আয়নের সাথে রিয়াক্ট করে গাদা গাদা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ ফেলতে থাকে। যেহেতু সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট আউট করতে থাকে, এই ধরনের সল্ট ব্রিজ ইউজ করলে EMF এ একেবারে মানে ভয়ঙ্কর রকমের গন্ডগোল সৃষ্টি হয়। যে কারণে আমরা KCl সল্ট ব্রিজ ব্যবহার করাটা জেনারেলি প্রেফার করি না। তার জায়গায় পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করো, অথবা সেফেস্ট হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করো। এই ধরনের ইলেকট্রোলাইটকে আমরা টিপিক্যালি সল্ট ব্রিজ ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করি। তার মানে এই ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি ঘটছে? এই ধরনের যে কোনো একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে T+ এবং T- খুব কাছাকাছি, যে কারণে এই T- T+ এই ডিফারেন্সটা 0, যে কারণে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা 0 হয়ে যায়। আমি তার মানে হয় লিকুইড জাংশন পোটেনশিয়ালকে এলিমিনেট করতে পারি সঠিক সল্ট ব্রিজের ব্যবহারে, অথবা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে এইরকম ধরনের সেল যেখানে আমার এলিমিনেট করার কোনো সুযোগ নাই, যেখানে আমি এলিমিনেট করতে পারছি না, সেই রকম জায়গাতে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমি এস্টিমেট করতে পারি। তাহলে আমার দুরকম পদ্ধতি খোলা থাকলো। এক, আইদার এলিমিনেট দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল or estimate the liquid junction potential using such an expression. ওকে, তাহলে এই ধরনের কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স আমাদেরকে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে থিওরিটিক্যালি এস্টিমেট করার একটা পদ্ধতি তৈরি করে দিল। ওকে, তাহলে যে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমরা কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স দিয়ে আমরা ইভ্যালুয়েট করতে পারিনি, আমরা তাকে সঠিকভাবে বার করতে পারিনি, এই ধরনের কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্সকে ব্যবহার করে আমরা এইরকমভাবে কিন্তু লিকুইড জাংশন পোটেনশিয়ালের এস্টিমেশন করতে পারি। যদি আমি এলিমিনেট কোনো কারণে নাও করতে পারি, তো তাহলেও কিন্তু আমার এস্টিমেট করার মতন একটা জায়গা তৈরি হলো। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের সেলের ক্লাসিফিকেশন, এই বিভিন্ন ধরনের সেলের ক্লাসিফিকেশনের মধ্যে দিয়ে আমরা তার মানে কতগুলো জায়গায় কতগুলো স্পেসিফিক জিনিস আমরা শিখতে আসলাম।
এই যে জায়গাগুলো, এই স্পেসিফিক জায়গাগুলো আমরা যখন দেখে নিলাম, এইবার তার মানে আমাদের কাজ হবে হচ্ছে ফ্রম দ্য নেক্সট ক্লাস, আমাদের 2 কি 3টে ম্যাক্সিমাম আর ক্লাস লাগবে, যে আমরা এই যে সেলের এই জানা জায়গাগুলোকে ইউজ করব, এই জায়গাগুলোর সাথে অ্যাসোসিয়েটেড কতগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখব। কিছু কিছু অ্যাপ্লিকেশন আমরা অলরেডি দেখে এসেছি সেলগুলো, ইলেকট্রোডগুলো পড়তে পড়তে, যে কোনো সেল বা কোনো ইলেকট্রোড ইউজ করে পিএইচ ক্যালকুলেট করা যায়, কোনো একটা সেল বা কোনো একটা স্পেসিফিক টাইপ অফ ইলেকট্রোড ইউজ করে হয়তো দেখা যাবে যে আমরা তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করছি, কারোর ক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ক্যালকুলেট করছি, এটসেট্রা এটসেট্রা। এইরকম ধরনের আরও কিছু অ্যাপ্লিকেশন আমরা এই ধরনের সেলগুলোর যে বেসিক থিওরিটা আমরা দেখেছি, সেই বেসিক থিওরিটাকে ইউজ করে আমরা করব। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে।